শুরু হচ্ছে গোপালপুর দারিংবাড়ি সিরিজের তৃতীয় পর্ব। আগের পর্বে আমি শেয়ার করেছিলাম কলকাতা থেকে গোপালপুর পৌঁছানোর জার্নি, গোপালপুরে আমাদের আস্তানা এবং গোপালপুর থেকে সাইট সিনের রোপওয়ে করে তারাতারিণী মন্দির দর্শনের অভিজ্ঞতা। এই পর্বে আমি শেয়ার করব গোপালপুর থেকে দারিংবাড়ি যাওয়ার পথে পাহাড়, ঝর্ণা, মনেস্ট্রি এবং আরও কি কি সাইট সিন পড়বে। তাছাড়া দারিংবাড়িতে আমাদের 2 রাত 3 দিনের আস্তানার কথা। তো শুরু করা যাক আজকের ভিডিও। আমি কৌস্তব, সবাইকে স্বাগত জানাই ট্রেকিং টাইডসের এক নতুন পর্বে। গোপালপুরের সময় এবারের মতো শেষ। নীল সমুদ্রকে বিদায় জানিয়ে আমাদের গাড়ি এখন ছুটছে নতুন এক ঠিকানার দিকে। গন্তব্য উড়িষ্যার কাশ্মীর, দারিংবাড়ি। হাইওয়ের এই ভিউ আর পছন্দের প্লেলিস্ট, ট্রাভেলার্সদের জন্য এর চেয়ে ভালো কম্বিনেশন আর হয় না। সময় এখন 9:45। আমরা গোপালপুর থেকে রওনা দিলাম দারিংবাড়ির উদ্দেশ্যে। আমরা দারিংবাড়ি গিয়ে পৌঁছবো, হয়তো পৌঁছতে আমাদের বেড়ে যাবে 6:30 সন্ধ্যাবেলা। আমরা এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে, আমরা ব্রেকফাস্ট করে বেরোবো। তো বেহরামপুর পার করে বেহরামপুরের ওখানেই বললেন দাদা কোথাও ব্রেকফাস্টের জন্য থামবো। তো দেখি ব্রেকফাস্টে কি আছে, তারপর কথা হবে। গোপালপুর থেকে কিছুক্ষণ বেরোনোর পরই ওনারা জানালেন ওনারা কিছু ওয়েলকাম কিট দেওয়ার জন্য ওনারা কয়েকটা জিনিস তুললেন। আমি দেখাচ্ছি কি কি দিয়েছে ওনারা ওয়েলকাম কিটে। हाँ ठीक है। संदीप दादा ने दिए। ठीक है, वेलकम। তো এনাদের ওয়েলকাম গিফট দিয়েছে, আমি আবার গিফটগুলো দেখিয়ে দিই কি দিয়েছে। এই একটা ব্যাগ দিয়েছে, একটা ব্যাগের মধ্যে সবার মোটামুটি খাবার আছে। তো এখানে ব্যাগের মধ্যে দিয়েছে হচ্ছে একটা মাজা, একটা কেক, আর এই হচ্ছে ক্যাডবেরি সবার জন্য। বলতে ভুলে গেছিলাম, ওনারা কিন্তু এর সাথে জলের বোতলও দিয়েছেন। তবে যা খিদে পেয়েছে তাতে এসবে চিড়ে ফিচুড়ে বলে তো মনে হয় না। তাই ব্রেকফাস্ট করতে দাঁড়িয়ে পড়লাম হোটেল দর্শনে। দক্ষিণ ভারতীয় ইডলি, ধোসা, বড়া থেকে শুরু করে আমাদের বাঙালিদের প্রিয় কচুরি, আর শেষ পাতের জন্য রয়েছে মিষ্টির মেলা। ব্রেকফাস্ট কিন্তু আর জম্পেশ হবে। খাবার কেমন? ভালো খাবার খেতে। তোমার কি মশলা ধোসা? এই সবকটাই মশলা ধোসা। খাবার কেমন? ওই মাম্পি, খাবার কেমন? ভালো? হ্যাঁ, বাহ। এটা কি করে বলে লোকাল ল্যাঙ্গুয়েজে, কিভাবে বলে এটা? লোকাল ল্যাঙ্গুয়েজে কিভাবে বলে? ভালো ভালো লাগুছে। আচ্ছা, তো ব্রেকফাস্ট সেরে আমরা এখন যাচ্ছি আমাদের প্রথম সাইট সিন দারিংবাড়ির, সেটা হচ্ছে তপ্তপানির উদ্দেশ্যে। তো ব্রেকফাস্টের কথা যদি বলি, ব্রেকফাস্ট কিন্তু বেশ ভালোই ছিল, বেশ রিজনেবল প্রাইসে। কারণ আমি যদি বলি ধোসার দাম, ধোসা 50 টাকা প্লেট, ইডলিও আপনার মোটামুটি ওরকম 30 থেকে 45-এর মধ্যে প্লেট। 10 জন আমরা খেলাম, তো 10 জনের টোটাল বিল হয়েছে আমাদের ওই 600 থেকে 450 টাকার মধ্যে। আমরা মিষ্টি অনেক কিছু ট্রাই করেছি, মিষ্টিগুলো কিন্তু বেশ ভালো এখানকার। তো মোটামুটি যারা ব্রহ্মপুর স্টেশনে নামবেন, ওখান থেকে যারা দারিংবাড়ি যাওয়ার প্ল্যান করছে, তারা স্টেশন থেকে বেরিয়ে এসে এখানে ব্রেকফাস্ট করে নিতে পারেন। আবার যারা গোপালপুর সাইড থেকেও যারা দারিংবাড়ির দিকে যাবেন, তারাও সকালবেলা বেরোনোর সময় এখান থেকে ব্রেকফাস্ট করে তারপর স্টার্ট করতে পারেন। যারা কলকাতা থেকে দারিংবাড়ি আসতে চান তাদের জন্য চেন্নাই মেল আর হাওড়া এসএমভিপি এক্সপ্রেস সবচেয়ে ভালো অপশন। ভোরে নামিয়ে দেয় ব্রহ্মপুরে। আর যদি গাড়ি বুক করা না থাকে
ব্রহ্মপুর স্টেশন থেকেই গাড়ি ভাড়া পেয়ে যাবেন। সিজন অনুযায়ী যার খরচ পড়বে 3,500 থেকে 4,000 টাকার মধ্যে। তো আমরা গোপালপুর থেকে দারিংবাড়ি যাচ্ছি, আমরা কিন্তু আজকে লং রুট ধরে। যেহেতু আমাদের প্যাকেজটা ব্রহ্মপুর থেকে ব্রহ্মপুর নয়, আমরা গোপালপুর থেকে দারিংবাড়ি যাচ্ছি, আবার দারিংবাড়ি থেকে আমরা পুরীর দিকে আসবো। তো তাই জন্য আজকে আমরা যাচ্ছি লং রুট দিয়ে। আর যখন আমরা দারিংবাড়ি থেকে পুরী ফিরবো তখন আমরা শর্ট রুট দিয়ে যাবো। তো লং রুটের মধ্যে আপনারা এই মনেস্ট্রি, তপ্তপানি, দুটো ওয়াটারফলস এগুলো পেয়ে যাবেন। আবার শর্ট রুটে বাকি দেখাবো শর্ট রুটে কি কি করছে। আর পাহাড়ের দিকে এগোতে এগোতে এই রাস্তাগুলো যেন নিজেরাই কথা বলে। কখনো সবুজের ভিতর দিয়ে, কখনো মেঘের ছায়া ছুঁয়ে দারিংবাড়ির প্রত্যেকটা পথের বাঁকেই লুকিয়ে থাকে এক নতুন দৃশ্য। এই পথ চলতে চলতেই আমার 2 রাত 3 দিনের দারিংবাড়ি প্যাকেজের তথ্যটা একটু শেয়ার করে দিই। যারা প্রথমবার দারিংবাড়ি আসবেন তাদের জন্য সবচেয়ে সহজ প্ল্যান কিন্তু এটাই। 2 রাত 3 দিনের এই যে দারিংবাড়ি ট্যুর, নন এসি ডিলাক্স রুম আর নন এসি গাড়ি নিয়ে দুজনের জন্য পার পার্সন খরচা হতে পারে 8,500 টাকা থেকে। 4 জন এলে খরচা পড়বে 6,300 টাকা। যদি 6 জন আসেন 8 সিটার গাড়ি নিয়ে পার পার্সন খরচ পড়বে 6,000 টাকার মতো। আমাদের মতো 10 জনের গ্রুপ এলে খরচ পড়বে পার পার্সন 5,700 টাকা করে। 12, 15 এমনকি 20 জনের দল হলেও পার পার্সন খরচ নেমে আসে প্রায় 4,500 থেকে 4,750 টাকার মধ্যে। অর্থাৎ গ্রুপ যত বড় হয় খরচ ততটাই কমে আসে। তো আমরা পৌঁছে গেছি তপ্তপানির কাছে। তো তপ্তপানির কিছুটা আগে থেকেই আমাদের হিল রোড শুরু হয়েছে। এখন সময় প্রায় 11:15। অলমোস্ট বেরিয়েছি আমরা বেরিয়েছি আমরা 8:30। আর এখন 11:15। এখন আমরা ব্রেকফাস্ট করে পৌঁছেছি তপ্তপানিতে। পাহাড়ের কোল ঘেঁষে দাঁড়িয়ে থাকা এই মন্দিরের ঠিক নিচেই বইছে প্রাকৃতিক গরম জলের ধারা। সালফারের উপস্থিতির কারণে এই জলের ঔষধি গুণের কথা তো সবাই জানে, কিন্তু পাহাড়ের নীরবতার মাঝে এই গরম জলের শব্দ আর ঘন্টার ধ্বনি মিলে একটা আলাদা শান্তি তৈরি করে। দারিংবাড়ির পথে এই জায়গাটা শুধু দেখার নয়, এটা অনুভব করার মতো। মন্দিরের এই শান্ত পরিবেশ মুহূর্তের মধ্যে আপনার সব ক্লান্তি কাটিয়ে দেবে। আধ্যাত্মিকতা ও বিজ্ঞানের এক মেলবন্ধন দেখা যায় এই মন্দিরে। তপ্তপানি দেখে বেরিয়ে আমরা এখন যাচ্ছি মনেস্ট্রির দিকে। তো মনেস্ট্রি এখান থেকে প্রায় 40 কিলোমিটার। যেতে মোটামুটি 1 ঘন্টা আমাদের সময় লাগবে, 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা। তপ্তপানিতে আপনার ম্যাক্সিমাম সময় লাগবে ওই 30 মিনিট। জাস্ট মন্দিরটাই আছে, তার বেশি সেরকম কিছু নেই। তো ম্যাক্সিমাম 20 থেকে 30 মিনিট সময় আপনি এখানে কাটাতে পারছেন। কি খাচ্ছিস? কি খাচ্ছিস? কি কটা হলো এই নিয়ে? মিষ্টি আপেল, মিষ্টি আপেল। আরে এটার কি খবর? এ ঘুমিয়ে পড়েছে। পথ চলতে চলতে দুধারে হঠাৎই চোখে পড়ল ভুট্টার ক্ষেত এবং প্রচুর ভুট্টার সমাহার। মানে ভুট্টা চাষ হওয়ার প্রধান কারণ এই অঞ্চলের মাটি আর আবহাওয়া।
যা ভুট্টা চাষের জন্য একদম পারফেক্ট। শুধু দারিংবাড়ি নয়, উড়িষ্যার অনেক জেলাতেই প্রচুর পরিমাণে ভুট্টার চাষ হয়। আনুমানিকভাবে উড়িষ্যা বছরে 10 থেকে 12 লক্ষ টন ভুট্টা উৎপাদন করে, যার এক বড় অংশ যায় পোলট্রি ফিড ও পশু খাদ্যে। তপ্তপানি থেকে প্রায় 40 মিনিট পর, 40-45 মিনিট লাগলো, আমরা পৌঁছে গেছি জিরাং মনেস্ট্রি। এই হচ্ছে মনেস্ট্রিটা। তোকে জলটা দিলাম, জলটাই খেলে কোথায় গেল? এই পাহাড়ের মাঝে দাঁড়িয়ে থাকা জায়গাটা হঠাৎ করে তৈরি হয়নি, এর পেছনে রয়েছে এক দূর দেশের গল্প। চায়না যখন তিব্বত আক্রমণ করে, তখন বহু তিব্বতী বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ ভারতে চলে আসে। তখন এই বৌদ্ধ সন্ন্যাসীদের পুনর্বাসনের জন্য ভারত সরকার থেকে বিভিন্ন রিফিউজি ক্যাম্প খোলা হয় উড়িষ্যাতে, যা আজকের চন্দ্রগিরি নামে পরিচিত। পরে উড়িষ্যা সরকারের সহযোগিতায় এটা বড় আকার নেয় আর গড়ে ওঠে আজকের এই মিনি তিব্বত, যা আমরা জিরাঙ্গা মনেস্ট্রি নামে চিনি। এখন জিরাং মনেস্ট্রি থেকে বেরিয়ে এলাম, কারণ জিরাং মনেস্ট্রি এখন বন্ধ, ওদের কিছু ব্রেক টাইম আছে বা কিছু, 12টা থেকে 1টা এরকম এই টাইমটা হয়তো বন্ধ থাকে। তো ওরা আবার 1টার পর খুলবে মনেস্ট্রিটা। তো এখন 30 মিনিট ওয়েট করে লাভ নেই, এখন 12:30 বাজে। যদি এখানে ওয়েট করি তাহলে আমরা আবার পরের কিছু পয়েন্ট মিস করে যাব। তো আমরা তাই জন্য বেরিয়ে এলাম। এখন আমরা যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। জমিয়ে ব্রেকফাস্ট করার পর খিদে যদিও এখন নেই, তবুও আমাদের খেয়ে নিতে হবে, কারণ ড্রাইভার দাদা বললো আগে আমরা 40 কিলোমিটার আগেই একটা রেস্টুরেন্ট আছে, ওখানে পর আমরা রেস্টুরেন্ট পাবো না, একবারে সেই আমার স্নোপিকের আশেপাশে পাবো। তো আমরা হয়তো এখন লাঞ্চ করবো, করে তারপর আবার নেক্সট ডে ডেস্টিনেশনগুলো আছে সেখানে আমরা যাবো। তো এখন বেরিয়েছি আমরা, এই মনেস্ট্রি থেকে বেরিয়েছি প্রায় 5-6 মিনিট হলো। তো এখান থেকে আরো 40 কিলোমিটার যাবো, গিয়ে তারপর আমরা টুকটাক কিছু লাঞ্চ করে আমরা এসে গেছি হোটেলে লাঞ্চ করতে। যেহেতু আমাদের কথা ছিল হোটেল থেকেই লাঞ্চ করার, তো এখানকার যা ভিড় হবে সেটা হোটেল কর্তৃপক্ষই সেটা দেবে আমাদের, মানে অবভিয়াসলি আমাদের প্যাকেজে যা টাকা আছে সেখান থেকেই কাটবে। তো এখান থেকে আমরা লাঞ্চ করে এখন তারপর আবার আমরা যাবো আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। হোটেলে খাবার তো খেলাম, কিন্তু খাবার মোটেই ভালো ছিল না। খেতে হয় তাই খেয়ে নিয়েছি, কিন্তু যদিও আমি নিয়েছিলাম রুটি আর চিকেন, কিন্তু থালির যা তরকারি ছিল বা যা খাবারের কোয়ালিটি ছিল, দুটোর কোনোটাই ভালো ছিল না। রাস্তার এই বদলটাই কিন্তু আমাদের সিগন্যাল দিচ্ছে যে আমরা উড়িষ্যার হিল স্টেশনের খুব কাছাকাছি। সমতলের রাস্তা ছেড়ে আমাদের গাড়ির চাকা এখন পাহাড়ের বাঁকে। যত উপরে উঠছি বাতাস ততটাই শীতল হচ্ছে, আর দুপাশের জঙ্গল আরো ঘন হয়ে আমাদের স্বাগত জানাচ্ছে। কুয়াশা আছে বলে সেরকম কিছু বোঝা যাচ্ছে না। ইতিমধ্যেই আমরা পৌঁছে গেছি আমাদের পরের গন্তব্য, হরভঙ্গি ড্যাম। এদিকে গেট কিন্তু বন্ধ করা আছে, আপনি দেখতে পাচ্ছেন এদিকে জলের স্তর কতটা, আর এদিকটাতে যদি আমি দেখাই, গেট এখানে বন্ধ আছে। রিফ্লেকশনটা হয়তো ওই দিক থেকে আসছে, বাট গেট কিন্তু এখানটা, হ্যাঁ নিচে কোথাও একটা রিফ্লেকশন আসছে ওইদিকে, বাট গেটের সাপোর্টটা বুঝতে পারছিস কোনটা, এই যে দুটো ওয়াই গেছে ওইটা দিয়ে হ্যাঁ ধরে রেখেছি। দেখি এখন গেট বন্ধ। গেটটা ওটা কেমন ভাবে দেখা, দেয়ালে দাগটা দেখ, দেওয়ালে দাগটা বুঝতে পারছিস? এই তো এইটা দিয়ে
এই যে এটা দিয়ে গোল করে চারটে উঠবে হুম। ওই একটা এর মতো অর্ধচন্দ্রাকার একটা স্লোপ মতো সিস্টেম করে যেটা দিয়ে গেটটা ওঠে আর নামে। দেখুন আমাদের নেক্সট স্টেশন হচ্ছে মৃদুবন্ধা ওয়াটারফল। তো মৃদুবন্ধা ওয়াটারফল এখান থেকে প্রায় 60 কিলোমিটার মতো। যেতে মোটামুটি আরো 1 থেকে 1.5 ঘন্টা লাগবে যেতে মোটামুটি। আবার ওখান থেকে জামিনবাড়ি হোটেল পৌঁছতে পৌঁছতে আমাদের প্রায় 7টা দিতে পারে। দারিংবাড়ির এই পাহাড়ি পথ শুধু প্রাকৃতিক শোভায় নয়, মিশে আছে নানা অজানা গল্পেও। জঙ্গলের সবুজের মাঝখানে হঠাৎই চোখে পড়ল এই মন্দিরটি। ড্রাইভার দাঁত থেকে পরে জানতে পারলাম এটি মা সাতভগ্নী মন্দির। স্থানীয় মানুষের বিশ্বাস এই দেবীরাই বনের যাত্রী আর গ্রামগুলোকে সব বিপদ থেকে রক্ষা করেন। উড়িষ্যার লোক সংস্কৃতিতে এই সাত বনদেবীর মহিমা অপরিসীম। অবশেষে ঢুকলাম আমরা মৃদুবন্ধা ওয়াটারফলসে। রাস্তা এখানটা একটু অফ রোডিং টাইপ, রাস্তা খুবই খারাপ। বেশিক্ষণ না, এই 4-5 মিনিটেরই রাস্তা এখানে। আর এখানে পার্কিং বলবো না, এটা ঢোকার এন্ট্রি ফি নিল 80 টাকা। তো এখানে এখন সময় 4:10। যারা যাদের হাঁটুর সমস্যা আছে বা যারা সিঁড়ি ভাঙতে কষ্ট, তারা এখানে আসবেন না, কারণ এখানে প্রায় 160খানা সিঁড়ি আছে, তারপর আবার প্লেন রাস্তা। তো নামা ওঠা করতে একটু প্রবলেম হবেই। এখানে সিঁড়ি এরকম বেশ অনেকটাই ধাপ সিঁড়ির। वेट पूरा मत दो, आराम से खाली पैर का वेट दो। हाँ देख, সিঁড়ি কিন্তু বেশ অনেকটা, সিঁড়ির ধাপ কিছুটা এরকম। তো যারা ফুট কম বয়সীদের জন্য ঠিক আছে, এটা কম বয়সীদের জন্য এটা ঠিক আছে। কিছুটা নামার পরই একটা বেশ ঝর্ণার আওয়াজ শোনা যাচ্ছে। বেশ জল মনে হচ্ছে বেশ ভালোই আছে। এখনো প্রায় আমরা নভেম্বরের শেষ টাইমে ট্রাভেল করছি, কিন্তু মনে হচ্ছে জল এখন ভালোই আছে। সিঁড়ি ওখানে শেষ হলো, তারপরেও কিছুটা রাস্তা আছে যেটা আপনাকে পায়ে হেঁটে, স্লোপ মতো রাস্তাটা, যেটা আপনাকে ট্রাভেল করতে হবে এইভাবে। তো বেশ অনেকটাই স্লোপ রাস্তায়। আর এদিকে ঝর্ণার জল বোধহয় ওই উপর থেকে কোথাও একটা বয়ে আসছে, এদিক দিয়ে এটা বয়ে নিচে যাচ্ছে। আবার এই স্লোপ রাস্তা শেষ হওয়ার পরেও এখানে সিঁড়ি আছে কিছুটা। এই ধাপগুলো যদিও সতটা বেশি নয়, তবু পায়ের সমস্যা থাকলে কষ্ট হবেই এগুলো ভাঙতে। আবার ওই ছোট সিঁড়ি শেষ হওয়ার পরেও এখান দিয়ে এই রাস্তা নামার পরেও আবার এখান দিয়ে আবার সিঁড়ি। তো বুঝতেই পারছেন কতটা নিচে এই ওয়াটারফলসটা। 160টা সিঁড়ি কম না। আমার এক্সপেকটেশন ছিল নভেম্বরে, যেহেতু লাস্ট উইকে আসছি, হয়তো অতটাও কিছু ওয়াটারফলসে জল বা কিছু সেরকম ফোর্স দেখতে পাবো না। তবে এবার শুধু দেখে ওয়াটারফলসটা আপনাদের। এই হচ্ছে ওয়াটারফল। ঠান্ডা ঠান্ডা হাওয়া তো বেশ ভালোই আছে, তার সাথে এই জলগুলো ছিটে এসে যখন লাগছে, অসাধারণ লাগছে ওয়াটারফলসটা। তার সাথে এখানে চলছে হাওয়া।
তো আমরা উঠে যাচ্ছেন, তারপর দেখি আমার পিসিরাও চলে এসছে ওয়াটারফলস দেখতে। তো আবার নিচের দিকে যাচ্ছি, নিচের দিকটা বেশ অনেকটা, তো জানি না নামতে পারবে কিনা, দেখি। নামতে পারবে ওই দিক দিয়ে? বেশি নেমো না, উঠতে কষ্ট হবে কিন্তু। তো মনের জোর থাকলে আপনারাও আসতে পারবেন, তবে যদি হাঁটুর সমস্যা থাকে তাহলে আমার মনে হয় না আসাই ভালো, কারণ উঠতে উঠতেও কষ্ট হবে ভালো। তো আমার এই নিয়ে 2 নম্বর বার নিচে নামছি আবার। তো অ্যাটলাস পুরো নিচ অব্দি আসা হলো সবার। এই যে এইদিকে দেখো ওয়াটারফল, ছবিটা এদিকে চলে এসো, এদিকে তুলবো। কেমন লাগলো ওয়াটারফলস? ভালো দেখেছিলাম। আচ্ছা, ওই ব্লগে দেখেছিলাম, অন্য ব্লগে করছে, খুব ভালো লেগেছিল আমার, কিন্তু নিজে নামতে পারবো বলে এটা আশা করিনি। তো যাই হোক, ঠাকুরের অশেষ কৃপা ছিল, ওই জন্যই নেমে, মনের জোর আছে বলে নেমেছো। মনের জোর আছে বলে হয়তো নেমেছি। তো এবার উঠতে একটু কষ্ট হবে। এখন উঠবো কি করে সেটাই ভাবছি। হ্যাঁ, মৃদুবন্ধা ওয়াটারফলস থেকে এবার আমরা যাচ্ছি ডাইরেক্ট হোটেলের দিকে। তো এখান থেকে হোটেল প্রায় 20 কিলোমিটার, 20 কিলোমিটার, যেতে আরো 30 থেকে 40 মিনিট মতো সময় লাগবে। যেতে যেতে 6টা বেজে যাবে, এখনই বাজে 5:15, তো যেতে যেতে 6টা বেজে যাবে। আর মাত্র কিছুক্ষণের রাস্তা, আমরা অলমোস্ট পৌঁছে গেছি দারিংবাড়ি। দারিংবাড়ি বাজার পেরোতেই দূরে ওই যে সাদা বিল্ডিংটা দেখা যাচ্ছে, ওটাই আমাদের আজকের আস্তানা, হোটেল স্নো ক্রিক। নমস্তে। बाजी आइए আমাদের ওখানে প্রচুর জিনিস রয়েছে। দাঁড়াও 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 বাবু। আমার বড় ব্যাগটাই পড়ে আছে। সব জন্য দারিংবাড়ি একমাত্র বাঙালি হোটেল হচ্ছে হোটেল স্নো ক্রিক। তার কারণ হচ্ছে দারিংবাড়ি এবং কান্ধামাল জেলায় আমি একমাত্র বাংলা জানি। আমি বাংলা জানার জন্য এই হোটেলকে বাঙালি হোটেল বলে। এই যে মুখটা দেখতে পাচ্ছেন মানুষের মডেল, এরা হচ্ছে কান্ধা উপজাতি। এদেরই হচ্ছে এই দারিংবাড়ি এবং কান্ধামল জেলার এদের বসবাস। এদের নাম অনুযায়ী এই জেলার নাম হচ্ছে কান্ধামল। আমার কাছে প্রায় 22 জন কাজ করে এই হোটেলে, তাদের প্রত্যেকেই এই এদের উপজাতিরই জেনারেশনরা কাজ করে। এরা কিন্তু বাংলা, হিন্দি, উড়িয়া পর্যন্ত জানে না, যেটা আপনাদের বাঙালিদের দ্বিতীয় বাড়ি হচ্ছে পুরী, সেই উড়িয়া কথাটাও এরা, এদের লোকাল ভাষা হচ্ছে কুই ভাষা। আপনাদের সার্ভিসের ক্ষেত্রে যে কোনো সময় দরকার হলে একটু বুঝিয়ে বলবেন, যেহেতু ভাষাটা একদমই উল্টো। যেখানে আমরা বোনকে ঝিও বলি, আমরা ভাইকে ভাইনা বলি, আমরা দিদিকে নানি বলি, একদম উল্টো ভাষা। তো যে কোনো সার্ভিসের ক্ষেত্রে আমাদের একটু বুঝিয়ে বলবেন, যা বলবেন সবটাই করব, কিন্তু নিজের মনে করে বুঝিয়ে বলবেন। এটা কোনো হোটেল নয়, এটা আমার বাড়িতে এসছেন, বাড়িতে কোনো আত্মীয় আসলে যতটা সার্ভিস দেওয়া যায় আমরা চেষ্টা করবো আপনাদের মন জয় করবার, সেদিকে কোনো ত্রুটি থাকবে না। আপনারা আজকে লং রোড দিয়ে এসছেন, কালকে আপনাদের লোকাল সাইট সিন আছে। লোকাল সাইট আর একটা কথা বলি, আপনারা যারা টুরিস্ট দারিংবাড়িতে আসেন দেখবেন অনেক একটা কাশ্মীর, দ্বিতীয় কাশ্মীর এরকম একটা কনসেপ্ট থাকে, তা কিন্তু একদমই নয়। 1883 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ডেরিং সাহেব, শোনা যায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির ডেরিং সাহেব, উনি উড়িষ্যায় এসেছিলেন তার ধর্ম প্রচারের জন্য। তো ধর্ম প্রচার করতে করতে যখন এই অঞ্চলে আসলেন, তখন দেখলো এখানে না কাঞ্চনজঙ্ঘা, না হিমালয়, না এভারেস্ট, কিচ্ছু নেই, কিন্তু একটা অদ্ভুত ঠান্ডা পরিবেশ। এই যে ঠান্ডাটা দেখছেন, যতটুকু আপনার ঠান্ডা লাগে, এটা সারা বছরই থাকে।
তার জন্য উনি এটাকে উড়িষ্যার ঠান্ডা জায়গা বলতে গিয়ে উনি উড়িষ্যার কাশ্মীর বলেছে, উনি কিন্তু একবারও কাশ্মীর বলেনি। একটা অফবিট জায়গা যেখানে এখনো প্রায় দিনে হয়তো 2-3 ঘন্টা ইলেকট্রিসিটি থাকে, যেখানে লোকরা পেট ভরে খাওয়া পায় না, যেখানে জঙ্গল এরিয়া, ফরেস্ট এরিয়া, সেরকম একটা জায়গায় এসছেন। ওনার নাম অনুযায়ী এই জায়গাটার নাম হচ্ছে ডারিং, আর বাড়ি কথার অর্থ হচ্ছে ভিলেজ। ডারিং সাহেবের বাড়ি খুঁজে বেড়ালে পাবেন না। আরেকটা কথা বলতে বলতে বলে রাখি, আপনাদের হাতে যে হলুদটা দেওয়া হলো এটা জিআই মার্কা। এই ভারতবর্ষ বলুন এশিয়ার মধ্যে দারিংবাড়ি হলুদ হচ্ছে খুবই সুনামধন্য। এটা এখান থেকে বড় বড় কোম্পানিরা নিয়ে গিয়ে আপনাদের কাছে প্রসেসিং করে বিক্রি করে। সুতরাং আরেকটা কথা বলে একটু অ্যালার্ট করে দিই, বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়ে দেখবেন এরকম হলুদ বিক্রি করছে, আমরা বিভিন্ন জিনিস চেষ্টা করুন সেটাকে অ্যাভয়েড করতে। সেখানে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাবে আপনার ভালো পেতে পারেন, খারাপও পেতে পারেন। আপনারা চেষ্টা করুন সরকারি জায়গা থেকে কিনতে। সরকারি জায়গা থেকে কিনলে অবশ্যই আপনার ঠকবেন না, এটা মাথায় রাখুন। রুমে যান, রুমে সেন্ট্রাল গিজার, আপনারা অনেকটা জার্নি করে সবার মুখ একদম ছোট হয়ে যাচ্ছে, কিছু করারও নেই, কারণ আপনাদের সকালবেলা জার্নি আছে কাল পরশু দিন। তো রুমে আমাদের সেন্ট্রাল গিজার আছে, বাদিকের কলটা 1 বালতি 2 বালতি জল ফেলে দিলেই 24 ঘন্টা গরম জল পাবেন। যদি কোনো কারণে সকালবেলা জল না পান, আমাদের 9 নম্বর ফোনে ফোন করবেন, আমাদের কেউ গিয়ে ইলেকট্রিক গিজার চালিয়ে দেবে, কারণ এখানে ভোল্টেজ এত কম তো ইলেকট্রিক গিজার সবসময় কাজ করে না। আমাদের ডিনার টাইম হচ্ছে রাত 10টা, কারণ ওরা সকাল 6টার সময় কাজে আসে, রাত 10টার সময় ব্যাক করে। আপনারা চেষ্টা করবেন 10টার আগে এসে ডিনার করে নিতে, ঠিক আছে? তো ধন্যবাদ। কালকে আপনারা অনেক কোথায় কোথায় ঘুরবেন সেটা আমি গাইড করে দেবো ডিনার টাইমে। অনেক ধন্যবাদ। কালকে 8টা 8:30 ব্রেকফাস্ট করবেন। আজকে যেহেতু আপনার লং 8টা 8:30 মধ্যে ব্রেকফাস্ট করে তবে বেরোবেন। আপনারা যেহেতু লং রোড দিয়ে এসছেন, পরশু দিন অনেক আর্লি বেরোতে হবে আপনাকে। তার জন্য প্রথম দিনে কিছু যে পয়েন্টগুলো আছে সেটা আমি চেষ্টা করবো। কালকে যদি আপনারা আমাকে সঙ্গে অ্যাডজাস্ট করেন, আমরা সেটা দেখে দেবো, কারণ আমরা চাই দারিংবাড়িতে আপনাদের যেন আমি ভালো করে ঘোরাতে পারি। এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। কোনো স্পট মিস করার আমাদের উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে আপনার, কিন্তু আপনারা একটু আমাকে টাইমটা অ্যাডজাস্ট করবেন। যে পয়েন্টগুলো আজকে পরশু দিন দেখাতে পারবো না, সেটা যেন আমি কালকে দেখিয়ে দিতে পারি, ঠিক আছে? ঘরে যান, আমার ওরা আছে, ওরা রুম দেখিয়ে দেবে, চাবি দেবে, এই সে আপনারা একটু এন্ট্রি করে দেবেন। হোটেলটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, আর রুমগুলোর দিকে আমরা এখন যাচ্ছি, দেখছি রুমগুলো কেমন। কিন্তু ওনাদের ব্যবহারও খুব ভালো, সঞ্জীবদা অনেক কিছু বললেন। রুমে তো এসে গেছি, এবার রুম ট্যুরটা আপনাদের দিয়ে দিই। রুম সত্যিই খুব সুন্দর। এই হচ্ছে রুম। এখানে রুমে ঢুকেই দরজা দিয়ে, এটা দরজা দিয়ে ঢুকেই মোটামুটি এই হচ্ছে রুমের কন্ডিশন। খুবই সুন্দর। এখানে ড্রয়ার আছে, এটা প্রায় 3 জন একসাথেই শুতে পারবেন। 3 বেডের একটা রুম এটা। এখানে আপনার চা করার জন্য চায়ের সামগ্রী, কেটলি, জলের বোতল, এখানে টিভিও আছে যেটা চালাবো না। এখানে কাবার্ড আছে একটা, এখানে একটা মিরর আছে, এখানে ডেস্ক আছে, এখানে আপনার চেয়ার নিয়ে বসে কাজও করতে পারবেন। এখান থেকে বোধহয় ভিউ আছে, আমি এটা কাল সকালে দেখাবো কি ভিউ পাওয়া যাচ্ছে, কারণ এখন অন্ধকার কিছুই বোঝা যাবে না। আর এই হচ্ছে বাথরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এই হচ্ছে বাথরুমের কন্ডিশন, মোটামুটি বেশ ভালোই। গিজারও আছে বললেন, তো যখন ঢুকলাম গিজারও আছে এনাদের। আর রুমের বিছানাটা বেশ সাজানো গোছানো। এখানে আপনাদের একটা মেনু দেওয়া আছে ওদের রেস্টুরেন্টের। আপনারা যদি প্যাকেজে আসেন, প্যাকেজের তো মধ্যে একটা তো মেনু থাকেই, তাছাড়া আপনি যদি কিছু এক্সট্রা অর্ডার করে খেতে চান তার জন্য একটা মেনু আছে। তো মোটামুটি যা দেখছি আমি, মনে তো হচ্ছে সব রিজনেবল প্রাইসের মধ্যেই। তো এখানে ওনারা কিটও দিয়েছেন, একটা কিটও প্রোভাইড করেছেন। এর মধ্যে ডেন্টাল কিট, শাওয়ার জেল, শ্যাম্পু, শেভিং কিট। এখানে আপনার এখানেও শ্যাম্পু দিয়েছে, সাবান দিয়েছে এক্সট্রা। আর এখানে টাইমিং দেওয়া আছে, কখন ব্রেকফাস্ট, কখন লাঞ্চ, কখন ডিনার। ওয়াইফাইও আছে, মেন জিনিস যেটা, ওয়াইফাইও আছে রুমে। আমাদের রুম, আর এইদিকে ব্যালকনি আছে। সারাদিনের জার্নির পর খুব টায়ার্ড, তাই ফ্রেশ হয়ে চটপট চলে এলাম ডিনার করতে।
ডিনারে ছিল ভাত, রুটি, চিকেন সহ আরো 2-3 রকমের আইটেম। আমরা এখন ডিনার শেষ করে হোটেলের একটু বাইরেটায় এসেছি, কিছুক্ষণ বসবো। খাবার দাবার এতটাই ভালো ছিল, আমি যদি একটা এক্সাম্পল দিই, এবং শুধু খাবার দাবার বলবো না, ওদের পরিবেশন থেকে শুরু করে রান্না থেকে শুরু করে সব কিছুই এতটাই ভালো ছিল। প্রেজেন্টেশন, আমরা বলেছিলাম আমাদের সাথে যেহেতু বাচ্চা আছে, তো আমরা বলেছিলাম যে যদি সম্ভব হয় তো একটু সবার জন্যই, আমরা বাচ্চা স্পেসিফিক বলিনি, সবার জন্যই একটু ভাতটা যদি নরম করা যায়। তো ওনারা কি করেছেন, ওনারা বাচ্চাদের জন্য আলাদা নরম ভাত করেছেন এবং আমাদের খাবার জন্য আলাদা করে ওরা ভাত করে দিয়েছেন, যেটা অতটা নরম হয়, মানে যেটা আমরা নর্মালি ভাত খেয়ে থাকি। তো এই যে ছোটো ছোটো জিনিসগুলো অনেকটাই ভালো লাগে যখন আমরা কোনো গেস্ট হিসেবে কোনো একটা রেস্টুরেন্ট বা হোটেলে গিয়ে পাই। খাবার দাবার, পরিবেশন, রান্না সব কিছুই খুবই সুন্দর এখানকার, এবং কোনো জিনিস নেই, কোনো কমপ্লেন নেই এখানে আপাতত। দারিংবাড়িতে আমাদের প্রথম দিনটা ঠিক এইভাবেই শেষ হলো। সবার সাথে সময়টা সত্যিই দারুণ কাটলো। তবে আসল দেখা এখনো বাকি। পরের পর্বে আমি শেয়ার করব দারিংবাড়ির এমন কিছু টুরিস্ট পয়েন্টস যা 2 দিনের জন্যও বোধহয় কম পড়ে যাবে। আর থাকবে দারিংবাড়ি থেকে সরাসরি জগন্নাথ ধাম পুরী যাবার অভিজ্ঞতার কথা। খুব শীঘ্রই আসছি পরের পর্ব নিয়ে। ততক্ষণ অবধি ভালো থাকবেন। আজকের মতো আমি কৌস্তব এখানেই সাইনিং অফ।